আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ফের মুখ খুললেন শেখ হাসিনা। আর শেখ হাসিনার মুখ খোলা মানেই ঘুম উঠতে বাধ্য মোহাম্মদ ইউনেসের। আমি বারংবার শেখ হাসিনার টাইমিং এর কথা আপনাদের বলি, কেন হঠাৎ করে ঠিক এই মুহূর্তে শেখ হাসিনা মুখ খুললেন। এ বিষয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এক্ষেত্রেও শেখ হাসিনা নিখুঁত একটা পলিটিক্যাল আইডেন্টিটির পরিচয় দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সামগ্রিক চিত্রটা যদি ভাবেন তাহলে দেখবেন 4 থেকে 5টি এমন কারণ আছে যা নিঃসন্দেহে কাজে লাগাতে চাইছে শেখ হাসিনার আওয়ামী লীগ। ইতিমধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগের সদস্যরা লিফলেট বিলি করতে শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে কালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরিষ্কার বলেন, যারা লিফলেট বিলি করবেন তাদের নাকি গ্রেফতার করবে অন্তর্বর্তীকালীন সরকার। আর এক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগকে সরকারিভাবে ব্যান করার ক্ষমতা এই মোহাম্মদ ইউনেসের হয়নি। এমনকি তার চেলাচামুন্ডারা হাইকোর্টে গিয়ে একটি মামলা করেছিলেন। আদালতে মামলা করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি রিট পিটিশন দাখিল করেন। কিন্তু দেশের মধ্যে যে বিক্ষুব্ধ একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, তার জন্য 24 ঘন্টার মধ্যে সেই রিট পিটিশন কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হন এই সমন্বয়করা। আর অথচ বাংলাদেশ সরকারের প্রেস সচিব বলছেন আওয়ামী লীগের লিফলেট বিলি করলে তাদেরকে গ্রেফতার করা হবে, এবং ইতিমধ্যেই 5 থেকে 6 জনকে নাকি গ্রেফতারও করা হয়েছে। ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। ভাবলে অবাক লাগে, যে সংগঠনটিকে নিষিদ্ধই ঘোষণা করতে পারেনি সরকার, যে সংগঠনের বিরুদ্ধে কোনো তথাকথিত অভিযোগই নেই, সেই সরকারের সেই সংগঠনের লিফলেট বিলি করা কি শাস্তিযোগ্য অপরাধ হতে পারে? এই প্রশ্ন কিন্তু উঠে যায়। কারণ একটাই, কারণ এই আওয়ামী লীগের কর্মসূচি বা আওয়ামী লীগ নতুন ভাবে যেভাবে রিভাইভ হচ্ছে, তাতে আতঙ্কে কাঁপতে শুরু করে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকারের লোকজনেরা। দেখুন, মোহাম্মদ ইউনূস সরকার প্রথমে যাদের সহায়তা নিয়ে ক্ষমতায় বসেছিলেন, সেই বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারের সমর্থনে আর কথা বলছেন না। তার জন্য পাল্টা চাল হিসাবে তারা চেয়েছেন 17 বছরের ভোটার তৈরি করা, অর্থাৎ ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে বিপথে চালিত করে ভোট ব্যাংকে পরিণত করতে চাইছেন মোহাম্মদ ইউনূস, যা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেই, সাধারণ মানুষ মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেই, এমনকি তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলগুলো কিন্তু মোহাম্মদ ইউনূসের আজকে আর সঙ্গে নেই। তার জন্য আওয়ামী লীগকে ব্যান করো, বিএনপির বিরোধিতা করো, ভারতের বিরোধিতা করো, এরকম একাধিক ভুলভাল চাল খেলার চেষ্টা করে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত লোকজনেরা। আর হাসিনা ঠিক এই মুহূর্তটাকেই কাজে লাগানোর চেষ্টা করলেন। শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূসকে নাড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। একের পর এক আমার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না, তাদের উপরে হামলা, এমনকি ওলামা মাশায়েখ, তারপর আমাদের মাজার শরীফ, বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা ছাড়ছে না। মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তবে বাংলাদেশের এই সামগ্রিক পলিটিক্সটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন পারসেপশন পলিটিক্সে কিন্তু শেখ হাসিনা ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসকে 3 গোল দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা যখন ভারতবর্ষে চলে আসেন তারপর থেকেই একটা কথা বাজারে তিনি প্রচার করে দিয়েছেন। এমনকি প্রচার করা যদি আমি যদি এই শব্দচয়নটা ভুলও বলি, তাহলে উনি সাধারণ মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছেন যে সেন্ট মার্টিনস দ্বীপটা তথাকথিত আমেরিকার সঙ্গে চুক্তি করে মোহাম্মদ ইউনূস আমেরিকানদের হাতে তুলে দিয়েছেন। আর আজকে দেখুন, সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে মোহাম্মদ ইউনূস এক ভয়ঙ্কর নির্দেশিকা জারি করে বলেছে আগামী 9 মাসের জন্য সেন্ট মার্টিনসে কোনো সাধারণ জনগণ প্রবেশ করতে পারবে না। বিকল্প হিসাবে এই সেন্ট মার্টিনসের আদিবাসী ব্যবসায়ীরা কোর্টে গিয়ে একটি মামলাও করেছেন। শেখ হাসিনা যা বলে গেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত 6 মাস পরে এসে মনে হচ্ছে শেখ হাসিনাই হয়তো বাংলাদেশকে বাঁচানোর জন্য শেষ অবধি লড়াইটা করেছেন। দুর্ভাগ্যের বিষয় কি জানেন,
পারসেপশন পলিটিক্সে সেদিন শেখ হাসিনা জিততে পারেননি, কারণ শেখ হাসিনাকে ভারতের দালাল বলে দাগিয়ে দিয়েছিলেন এই ষড়যন্ত্রকারীরা। আর আজকে দেখুন পারসেপশন পলিটিক্স কিন্তু শেখ হাসিনার পক্ষেই, যেখানে মানুষ বলতে শুরু করেছেন আমরা আগেই ভালো ছিলাম। কেন বলবে না বলুন তো? বাংলাদেশের বর্তমান দৈন্যদশা কেউ কি স্বপ্নেও ভেবেছিল বাংলাদেশের সাধারণ মানুষরা? ভাবেননি। এই মোহাম্মদ ইউনূস চেয়ারের স্বাদ পাওয়ার পর থেকেই নিজের পার্টি খোলার কথা একটা ইচ্ছা প্রকাশ করলেন। ছাত্র যুবকদের আবেগকে কাজে লাগিয়ে আলটিমেটলি বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করার বৃহৎ ষড়যন্ত্র করতে শুরু করলেন। এমনকি যে আন্দোলনকারীরা তাকে সঙ্গ দিয়েছিল সেই আন্দোলনকারীরাই মোহাম্মদ ইউনূসের বাসস্থান যমুনাকে ঘিরে ধরলো রাতের অন্ধকারে। মানুষের পকেট খালি এবং ইউনূসের পকেট ভারী, এটাই তারা করে যাচ্ছে। আজকে একটা কথা বলবো, ডক্টর ইউনূস, তার ভাই, ব্রাদার, বোন, তাদের ভাগ্নে, ভাতিজা যে যেখানে আছে, কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে। উপদেষ্টা মন্ডলী, তাদের এবং তাদের পরিবার, স্ত্রী অথবা স্বামী অথবা ভাই, ব্রাদার, ছেলে মেয়ে, কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে। যারা তার ওই চেলা চামুন্ডা ছিল, সমন্বয়করা, তাদের এই 4-5 মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা। তাদের বাপ, ভাই, আবার নতুন নতুন বিয়েও করেছে, শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো, এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে। আর এরপরে তো পরিষ্কার বোঝাই যায় মোহাম্মদ ইউনূসের দিন হয়তো বাংলাদেশের রাজনীতিতে ঘনিয়ে এসছে। কথাটা আমি বলিনি, শেখ হাসিনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ অত্যন্ত করুণ এবং কঠোর এক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় কিছুটা ভুল বলেনি। পাশাপাশি সেন্ট মার্টিনস, এই সেন্ট মার্টিনস হঠাৎ করে 50 বছরে খারাপ জায়গায় যায়নি। 5 মাসের একটা সরকার এসে হঠাৎ করে মনে হলো প্রবাল বাঁচানোর প্রয়োজন হলো। আপনারা বুঝতেই পারছেন পুরোটাই লোক দেখানো একটা নাটক। আর এত কিছুর পরেও 9 মাসের জন্য বন্ধ করে দিল সেন্ট মার্টিনস। এবার এখানেই প্রশ্ন ওঠে অনেক, যে সেন্ট মার্টিনসকে রাতারাতি ভাবে বন্ধ করে দিলেন মোহাম্মদ ইউনূস সরকার, সেই সেন্ট মার্টিনসে লাগোয়া যে ব্যবসায়ী সংগঠনগুলো আছে, যে হোটেল আছে, কটেজ আছে, তাদের ভবিষ্যতে কি হবে? কিছুদিন আগে এই সেন্ট মার্টিনসে কিন্তু আগুন লেগেছিল। কারা আগুন লাগিয়েছিল, কিসের জন্য আগুন লাগিয়েছিল, সেই বিষয়েও কিন্তু তদন্ত কমিটি আজ অবধি কোনো রিপোর্ট প্রকাশ্যে আনেনি। অর্থাৎ সেন্ট মার্টিনসকে বন্ধ করার নেশা এবং ইচ্ছা মোহাম্মদ ইউনূসের যে শুরু থেকে ছিল, আজকে ফেব্রুয়ারির শুরুতে এসে তারা সেই কথা ঘোষণা করে কার্যত শেখ হাসিনার পারসেপশনটাকে জয়ী করে দিলেন। আর এই সময় মুখ খুলেছেন শেখ হাসিনা, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তিনি রাত 12টা অবধি বাংলাদেশের খবর দেখেন, তিনি রাত 12টা অবধি বাংলাদেশের মানুষের সঙ্গে ঘটে চলা সমস্ত অবিচারের খোঁজ খবর রাখেন এবং বাংলাদেশ নিয়ে তিনি এখনো 24 ঘন্টা ভেবে যাচ্ছেন। এটাই হলো ধুরন্ধর রাজনীতির একটা চাল বলতে পারেন। পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশে একটি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। আচ্ছা, আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি, কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যেন মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। ভাবতে পারেন মোহাম্মদ ইউনূসের এই সরকার আওয়ামী লীগ কর্মীদের উপর কেস দিচ্ছে, মিথ্যাচারে মামলা রুজু করছে, তাদের নেত্রী বাংলাদেশ থেকে দূরে আছে, তা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়ে একটি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। এই ক্ষমতা সাম্প্রতিককালে মোহাম্মদ ইউনূসের কোনো সমন্বয়কও দেখাতে পারবেন বলে আমার মনে নেই। কিছুদিন আগে হাসনাতকে দেখলাম কিভাবে মানুষের তাড়াকে পালিয়ে এলেন। অর্থাৎ দুদিনের ছোকরা হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে গেলে যা হয়, এদের পরিণতি ঠিক সেটাই হয়েছে 6 মাসে। আর শেখ হাসিনা ভারতবর্ষে বসে লাগাতার ভাবে মোহাম্মদ ইউনূসের ঘুম উড়িয়ে দিয়েছেন। হুমকি তো কম দেননি। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূসই বলেছিলেন শেখ হাসিনা ভারতেই থাকুন কিন্তু মুখ বন্ধ রাখুন। তারা বলেছিলেন পাসপোর্ট বাতিল করলাম, ভারতবর্ষকে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনাকে। আদালত বলেছিল 17 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই কোথাকার কে আসিফ নজরুল আবার বলেছিল রেড অ্যালার্ট নাকি জারি করে দিচ্ছেন ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে। ভাবুন, এত কিছু করা সত্ত্বেও শেখ হাসিনা কালকে মুখ খুলে বলে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের দিন বাংলাদেশের রাজনীতিতে শেষ। কিসের জন্য ভ্যাট লাগু করা? আরো একটা বিষয় কি জানেন, এই সরকার একের পর এক ভুল করতে শুরু করে দিয়েছে। ভ্যাট যে অগণতান্ত্রিকভাবে লাগু করা হয়েছে তা শেখ হাসিনা কালকে প্রকাশ্যে মুখ খুলে বলে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন এটা ভ্যাট লাগু করার জন্য আইনসভার অনুমতি প্রয়োজন।
একটা সরকার যা ইচ্ছা তাই প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দিতে পারে না। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সরকার নির্বাচিত হতো তাহলে এই আইন শৃঙ্খলাগুলো তারা অটোমেটিকলি জানতো। তাদের দাবি আদায়, ব্যাট ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে, আমি বলবো এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন কোথায়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ। কিন্তু এই সরকার আসলে একটা আমেরিকার বা জো বাইডেনের বসিয়ে দেওয়া পুতুল সরকার। তারা আইন জানে না, আইন মানে না, দেশের মানুষের কথা ভাবে না, শুধু একটাই কথা তারা ভাবে, ক্ষমতা ক্ষমতা আর ক্ষমতা। আর ক্ষমতার নেশা যেভাবে মোহাম্মদ ইউনূসকে গ্রাস করেছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনার পাল্টা চ্যালেঞ্জ নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের বাড়া ভাতে ছাইটা ঢেলেই দিয়েছে। অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে, এখানে অন্য কিছু না। সে দীর্ঘদিন ধরে ক্ষমতার লিপ্সা, তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। 3 নম্বর আমার যেটা মনে হয়েছে, মানে এই যে সমন্বয়করাও কিন্তু কোণঠাসা হয়ে পড়েছেন। ছাত্ররা সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছেন। যে ছাত্ররা আন্দোলনকারীরা এই সমন্বয়কদের বিশ্বাস করেছিল, তারা মোহাম্মদ ইউনূসের বাসস্থান ঘেরাও করেছেন। তাদের টাকা দেওয়া হয়নি, চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এমনকি কিছুদিন আগে এই যে জুলাই বিপ্লবের ফাউন্ডেশন হয়েছিল, সেই ফাউন্ডেশন থেকে সার্জিত নামক একটি সমন্বয়ক মানে মানে যদি বলা হয় রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, পদত্যাগ করে দিয়েছেন। কারণটা একটাই, কারণ এই যে জটলা তৈরি হয়েছে এর দায় কিন্তু এই সমন্বয়করাও নিতে চাইছে না। অর্থাৎ তারা মৌচাকে ঢিল মেরেছেন, মধু খাওয়া শুরু করেছিলেন, কিন্তু যখন মধু খাওয়া শুরু করেছেন তখনই সেই মৌমাছিরা আবার ফিরে এসে এই সমন্বয়কদের ঘিরে ধরতে শুরু করে দিয়েছে। ফলে মধুও খাওয়া হলো না, আর মৌচাকটা নতুন করে সুগঠিতও রাখা গেল না। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত অন্তর্দলীয় কোন্দলে ভরপুর এবং ভবিষ্যৎ সম্ভাবনা একদম শূন্যতে গিয়ে পৌঁছেছে। শেখ হাসিনার মুখ খোলার আরো একটা কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়, শেখ হাসিনা পরিষ্কারভাবে বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে আর নেই। কারণ যেভাবে সিআইএ, ক্লিন্টন এবং সোরস একদম প্ল্যান করে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন, এই পরিকল্পনা কোনোদিন ডোনাল্ড ট্রাম্প মেনে নেবেন না। এবং ডোনাল্ড ট্রাম্প যে মেনে নেয়নি তা পরিষ্কার হয়ে গেছে যখন অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউএসএইড যখন ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেন, তখন এটা পরিষ্কারভাবে বোঝা যায় শেখ হাসিনাকেই হয়তো ডোনাল্ড ট্রাম্প মানে এই প্রশাসন ব্যাক করতে শুরু করেছে। আর এখানেই কিন্তু শেখ হাসিনার মুখ খোলা। অর্থাৎ অন্তর্দলীয় একাধিক রাজনৈতিক দলের প্রেসার, সমন্বয়কদের একাধিক ভুল চাল, সরকারের একাধিক অগণতান্ত্রিক সিদ্ধান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূস যেভাবে ব্যাকফুটে চলে গেছেন, ঠিক সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার মুখ খোলা নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়ে কাঁপতে বাধ্য করছে। আর এত সব হচ্ছে বলেই যাকে পারছে গ্রেফতার করা, লিফলেট বিলি করে অ্যারেস্ট করা, কর্মসূচিকে বানচাল করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া। সত্যি এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বর্তমান অবস্থা। তারা বৈষম্যের কথা বলে, অথচ যে দলকে নিষিদ্ধই তারা ঘোষণা করতে পারেনি সেই দলের সমর্থকরা লিফলেট বিলি করছে বলে তাদেরকে আপনি গ্রেফতার করছেন। আর ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনা ছবি লাগিয়ে বইমেলার মতো জায়গায় সেই ডাস্টবিনকে ঢালাওভাবে প্রচার করছেন, প্রেস সচিব গিয়ে ওখানে বর্জ্য পদার্থ ফেলছে। এটা যদি বাংলাদেশের মানে বৈষম্যের চিত্র হয়, তাহলে আসল যে সাম্যের ছবি মোহাম্মদ ইউনূস আঁকতে চেয়েছিলেন বাংলাদেশের আকাশে, সেই সাম্য তাহলে কি আমার সত্যি জানতে ইচ্ছা করে। তবে সব মিলিয়ে ফিরছেন শেখ হাসিনা, যেভাবে উনি ফিরে আসার বার্তা দিয়েছেন, শেখ হাসিনা ভক্ত বা সমর্থকরা কিন্তু খুশি হতেই পারেন। মনে রাখবেন, আজ অব্দি ভারতবর্ষ কিন্তু শেখ হাসিনার বিপক্ষে একটা ছোট্ট স্টেপও নেয়নি। মনে রাখবেন, ভারতবর্ষ কিন্তু শেষ মুহূর্ত অব্দি শেখ হাসিনাকে প্রাণপণ ব্যাক করে গেলেন। আমার দৃঢ় বিশ্বাস, শেখ হাসিনা বাংলাদেশের মসনদে ফিরলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফের একবার আগের মতো হবে। মোহাম্মদ ইউনূসকে সরাতে হবে। মোহাম্মদ ইউনূস সরলে আলটিমেটলি বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সও আরো প্রভাব বিস্তার করতে পারবে উপমহাদেশীয় দুই দেশ। অন্তত ট্রাম্প আসার পর সম্ভাবনা সেদিকেই যাচ্ছে। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।